অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে আসছে ইরান যদি তাদের প্রস্তাব না মানে তাহলে চাপ আরও বাড়ানো হবে। এমনকি সামরিক শক্তি বা ইরান আক্রমণ করার কথাও বহুবার বলেছেন ট্রাম্প। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শঙ্কা স্থান পাচ্ছে বিশ্ব গণমাধ্যমে। ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি নিয়ে বহু বছর ধরেই উত্তেজনা বিদ্যমান। এবার ট্রাম্প প্রশাসন এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে অস্থায়ীভাবে ইরানকে সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া যাবে। তবে এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্ক ও শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা আবারও ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। গত শনিবার ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে ইরানকে সীমিত মাত্রায় ও নিম্নমাত্রার ইউরেনিয়াম নিজ দেশে সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রস্তাবটি এমন সময় এসেছে যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় বোমা মানের ইউরেনিয়াম উৎপাদনে জোর দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মতে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহেই 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে। এর আগে সোমবার মিশরে বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি উপযুক্ত জবাব দেব। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতি না দিলে কোনো চুক্তি হবে না। তিনি আরও বলেছিলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে স্বীকৃত। যদি এই অধিকারকে অস্বীকার করা যায় কোনো চুক্তি সম্ভব নয়। এরপরই আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে ইরান চুক্তির শুরুর দিকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, তবে দেশীয় স্থাপনায় নয়। ভবিষ্যতে এই কাজ করা হবে একটি বহুজাতিক কনসোর্টিয়ামের অধীনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় নির্মিত হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কেন্দ্র। এই কনসোর্টিয়ামের সম্ভাব্য স্থানের বিষয়ে আলোচনা চলছে ওমান এবং সৌদি আরবের দ্বীপগুলো নিয়ে। তবে ইরান চাইছে এটি তাদের নিজস্ব দ্বীপ কেশ বা কেশমে হোক, যাতে বলা যায় মাটিতে না হলেও দেশের ভূখণ্ডেই সমৃদ্ধকরণ হচ্ছে। অন্যদিকে এই প্রস্তাবে ইসরায়েলের আপত্তি রয়েছে। তারা বারবার বলে এসেছে ইরানকে পারমাণবিক ক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া মানেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ঝুঁকি। তেল আবিবের মতে এটি উপযুক্ত সময় ইরানের স্থাপনাগুলোতে সামরিক হামলার। এই প্রস্তাব তৈরি করেছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে প্রস্তাবটি এখনও অনেকটাই অস্পষ্ট। কোথায় হবে সমৃদ্ধকরণ কেন্দ্র, কোন নিষেধাজ্ঞা উঠবে, কতটুকু ইরান বিশ্বাস করতে পারবে যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বড় বিষয় বিশ্বাসযোগ্যতা। অতীতে চুক্তি বাতিল, হুমকি ধামকির ইতিহাসে ইরান এখনও কোনো নিশ্চয়তা ছাড়া এগোতে নারাজ। আর যুক্তরাষ্ট্র বলছে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না, কোনোভাবেই না। খামেনি যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের পূর্ব ঘোষণা যদি ঠিক থাকে তাহলে ইরানের উপর আরও চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র, এমনকি সামরিক অভিযানও চালাতে পারে। সেক্ষেত্রে ইসরায়েলও যোগ দিতে পারে যুক্তরাষ্ট্রের সাথে। সেই শঙ্কা এখন নতুন করে চুলচেরা বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। রাজনীতি উত্তপ্ত, মঞ্চে রাহুল গান্ধী চোখে আগুন, কণ্ঠে অভিযোগ। বললেন মাত্র একটি ফোন। হ্যাঁ, মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নিচু করে নিলেন পাকিস্তানের সামনে। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो,
মঙ্গলবার ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তব্য দিতে উঠে রাহুল যেন হুঙ্কার দিয়ে বললেন, ট্রাম্পের ফোন এলো আর মোদির সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন। এটা ইতিহাসে লেখা থাকবে। বিজেপি আরএসএস এর চরিত্রই এরকম, চাপ দেখলেই হাঁটু গেড়ে বসে পড়ে। রাহুলের উদ্ধৃতি দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। রাহুল গান্ধীর এই তোপ এলো এমন এক সময় যখন ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি ভয়াবহ উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেমন কোনো সহযোগিতা এখনও পায়নি মোদি সরকার। উল্টো বড় ভাই সুলভ আচরণ করে ভারতকে ক্রমাগত মিত্রহীন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। এমন কথাই প্রকাশ পাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 7 মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণে নামে। একে একে ভারতের 5টি যুদ্ধবিমান গুড়িয়ে দেয় ইসলামাবাদ। উত্তেজনার পারদ চড়তেই থাকে, কিন্তু হঠাৎ করেই 11 মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি, ট্রাম্পের ফোনে মোদি মাথা নিচু করলেন। नरेंद्र सरेंडर और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। তবে এখানেই থেমে থাকেনি কংগ্রেস নেতা, ইতিহাস টেনে আনলেন। বললেন, 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠিয়েছিল, রণতরী অস্ত্র সব নিয়ে। তবু ইন্দিরা গান্ধী ভয় পাননি, তিনি মাথা নোয়াননি। বলেছিলেন, আমি যা চাই তাই করব। এটা ছিল কংগ্রেসের সাহস। 71 की लड़ाई में 7th फ्लीट आई थी, हथियार आए थे, एयरक्राफ्ट कैरियर आया था। इंदिरा गांधी जी ने कहा, मुझे कुछ जो करना है मैं करूंगी। তিনি আরো বলেন, বিজেপি আরএসএস এর অভ্যাসই আত্মসমর্পণ করা। তারা স্বাধীনতার সময় থেকেও আত্মসমর্পণ চিঠি লিখে আসছে। আর কংগ্রেস কখনো মাথা নিচু করে না। মহাত্মা গান্ধী, নেহেরু, বল্লভভাই প্যাটেল তারা লড়াই করেছেন সুপার পাওয়ারদের বিরুদ্ধেও। आजादी के समय से सरेंडर वाली चिट्ठी लिखने की आदत है। 1 सेकंड में थोड़ा सा दबाव पड़े, भैया ये लो। कांग्रेस पार्टी सरेंडर नहीं होती है। गांधी जी, जवाहरलाल नेहरू, सरदार पटेल ये सरेंडर वाले लोग नहीं हैं, ये सुपर पावर से लड़ने वाले लोग हैं। ভোপালের আকাশে তখন গর্জে উঠছে রাহুলের কণ্ঠ, আর কংগ্রেসের কর্মীরা হাততালিতে ঝড় তুলছে। রাজনৈতিক মহলে এই ভাষণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন রাহুল এবার মোদিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, কেউ বলছেন এ কেবল নাটকীয় শব্দের বৃষ্টি। ये फर्क है, इनका कैरेक्टर है ये। তবে এ কথা বলাই যায়, ভারতের লোকসভা নির্বাচন ঘিরে রাজনীতির মঞ্চে এখন নরম সুর। পুরো ফিল্মি ঘরানার কড়াকড়ি খেলাই চলছে। তবে রাহুলের যুক্তি আর হুঙ্কার মোদি সরকারকে জনসমর্থনের ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন হুমকির মুখে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। বিশেষ করে রাশিয়াকে তাৎক্ষণিক বিপজ্জনক হুমকি হিসেবে চিহ্নিত করে এই যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। যুক্তরাজ্য ঘোষণা করেছে সামরিক খাতে বিপুল অর্থ বিনিয়োগ করবে তারা। তবে প্রশ্ন উঠেছে, এই বিশাল খরচ কিভাবে মেটাবে দেশটি? যুক্তরাজ্য তাদের নতুন স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ বা কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনার মাধ্যমে জানিয়েছে, বিশ্বে এখনকার হুমকি ঠেকাতে তাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধে অংশ নেওয়ার মতো। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শীতল যুদ্ধের পর এই প্রথম এত বড় ও অপ্রত্যাশিত হুমকির মুখে পড়েছে যুক্তরাজ্য। এই প্রতিরক্ষা পর্যালোচনায় রাশিয়াকে তাৎক্ষণিক ও বিপজ্জনক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর চীনকে বলা হয়েছে চতুর ও স্থায়ী চ্যালেঞ্জ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা পরিকল্পনায় রয়েছে পারমাণবিক অস্ত্র ও সাবমেরিনে বিনিয়োগ, নতুন গোলাবারুদ কারখানায় স্থাপন, প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতা বাড়ানো এবং এআই চালিত ডিজিটাল টার্গেটিং সিস্টেম তৈরি করা।
এই পরিকল্পনার জন্য খরচ হবে প্রায় ৬৭.৬ বিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় আনুমানিক ৯৪০,০০০ কোটি টাকা। ১৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ে পারমাণবিক ওয়ারহেড, ১২টি আক্রমণাত্মক সাবমেরিন তৈরি, ৬টি নতুন গোলাবারুদ ও শক্তিশালী বিস্ফোরক তৈরির কারখানা এবং ৭,০০০টি দূরপাল্লার অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নতুন যুদ্ধ প্রস্তুতিতে সেনাবাহিনীর সংখ্যা খুব একটা বাড়বে না, বরং প্রযুক্তি, ড্রোন এবং সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধ সক্ষমতা বাড়ানো হবে ১০ গুণ। নতুন F-35 ফাইটার জেট এবং ষষ্ঠ প্রজন্মের কমব্যাট এয়ারক্রাফট কেনার পরিকল্পনাও রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই খরচ কিভাবে চালাবে যুক্তরাজ্য? সরকার বলছে জিডিপির 2.5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে 2027 সালের মধ্যে, কিন্তু বিশেষজ্ঞদের মতে আসল ব্যয় 3% বা তার বেশি হতে পারে। তাছাড়া নতুন যুদ্ধ প্রস্তুতি পরিকল্পনা বাস্তবায়নে বড় অঙ্কের কর বাড়ানো ছাড়া উপায় থাকবে না। এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে চাচ্ছেন সদস্য দেশগুলো যেন 5% পর্যন্ত জিডিপি প্রতিরক্ষায় ব্যয় করে। এর মধ্যে 3.5% কঠোর প্রতিরক্ষা খাতে এবং 1.5% সাইবার ও অন্যান্য নিরাপত্তা খাতে ব্যয় করা হোক। প্রতিরক্ষা খাতে এমন বড় বিনিয়োগের জন্য অন্য খাত থেকে বাজেট কেটে আনা হতে পারে, যেমন স্বাস্থ্য, পরিবহন বা শিক্ষা খাত। আর বিদেশি সহায়তা খাত থেকেও অর্থ কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নতুন হুমকির মুখে নিজেদের অবস্থান শক্ত করতে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিপুল ব্যয় দেশটি সামলাবে কিভাবে? বাড়বে কি করের হার? কমবে কি অন্য খাতের বাজেট? এমন নানা প্রশ্ন এখন গরম করে রেখেছে ব্রিটিশ গণমাধ্যমগুলোকে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন তার সব সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দেবেন। জীবদ্দশায় অর্জিত সম্পদের 99% দান করার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নজিরবিহীন। বিল গেটস জানান, আগামী 20 বছরের মধ্যে নিজের উপার্জিত প্রায় $200 বিলিয়ন মানব কল্যাণে দান করবেন এবং 2045 সালের মধ্যেই তার গেটস ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করবেন। এতদিন ধারণা ছিল গেটস ফাউন্ডেশন তার মৃত্যুর 20 বছর পর পর্যন্ত চলবে, কিন্তু নতুন পরিকল্পনায় সেই সময়সীমা এগিয়ে এনে জীবদ্দশাতেই ফাউন্ডেশন বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গেটসের ভাষায়, আগের চেয়ে অনেক দ্রুত আমার অর্থ সমাজকে ফিরিয়ে দিতে চাই। আগামী 20 বছরে প্রায় সমস্ত সম্পদ দান করব, জীবন বাঁচানো ও উন্নত করার মহান উদ্দেশ্যে। বিল গেটস তার দান পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে। তার বিশ্বাস, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের মাধ্যমে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি, প্রাণঘাতী রোগ প্রতিরোধ, এসব ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ জীবন বাঁচানো এবং দুর্দশাগ্রস্ত মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা যাবে। গেটসের আহ্বান, আগামী প্রজন্ম যেন মারণ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে এবং কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে। এ লক্ষ্যেই আমরা আগামী 2 দশক কাজ করব। অন্যদিকে বৈশ্বিক সম্পদের চিত্র আরও বিস্ময়কর। বর্তমানে বিশ্বে 3028 জন বিলিয়নিয়ার রয়েছেন, যাদের সম্মিলিত সম্পদ প্রায় $16.1 ট্রিলিয়ন। শুধু শীর্ষ 100 জন ধনীর হাতেই আছে প্রায় $9.5 ট্রিলিয়ন, যা যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানির মতো অর্থনৈতিক পরাশক্তিদের বার্ষিক বাজেটের সমান। অথচ এই বিপুল সম্পদের বিপরীতে বিশ্বের প্রায় 700 মিলিয়ন মানুষ এখনও চরম দারিদ্র্যে, যারা প্রতিদিন $2.15 কম উপার্জনে জীবনযাপন করেন। এদের অর্ধেকের বেশি শিশু, যাদের শৈশব কাটে অপুষ্টি, চিকিৎসাহীনতা আর শিক্ষা বঞ্চনার মাঝে। বিশ্লেষকরা বলছেন, এই 700 মিলিয়ন মানুষকে দারিদ্র্যমুক্ত করতে বছরে প্রয়োজন প্রায় $550 বিলিয়ন। সংখ্যাটি বিশাল মনে হলেও শীর্ষ 100 ধনীর সম্পদের মাত্র 5 থেকে 6% বার্ষিক ব্যয় করলেই পৃথিবীর চরম দারিদ্র্য দূর করা সম্ভব। তবে শুধু ত্রাণ নয়, এই অর্থ বিনিয়োগ করতে হবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরির মতো টেকসই প্রকল্পে, যাতে দরিদ্র জনগোষ্ঠী ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে।
বিল গেটসের মতো বিশ্বের শীর্ষ ধনীরা একযোগে তাদের সম্মিলিত সম্পদের সামান্য অংশ যদি দরিদ্রতম মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করে, তাহলে পৃথিবীর চরম দারিদ্র্য প্রায় নির্মূল হয়ে যেতে পারে। কোটি কোটি শিশু স্কুলে যেতে পারবে, অসংখ্য পরিবার পাবে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর আশ্রয়। Every year you get less and less cases, and eventually you get the numbers to be small enough. বিল গেটসের এই দান পরিকল্পনা বিশ্ববাসীকে আরেকবার মনে করিয়ে দিল যে বিশাল সম্পদের মালিক হয়েও মানুষের জন্য কিছু করার মানসিকতা রাখা সম্ভব এবং উচিত। যদি পৃথিবীর অন্যান্য শীর্ষ ধনীরাও গেটসের মতো এগিয়ে আসেন, তবে একবিংশ শতাব্দীতেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক পৃথিবী গড়া সম্ভব। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অংশ হতে চায় সৌদি আরব। এরই মাঝে দেশটির সামরিক ও কৌশলগত চুক্তি সম্পন্ন হওয়ায় মিত্র দেশে পরিণত হয়েছে রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক বলে চীন এবং উত্তর কোরিয়ার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা ইরানের জন্যই থাকবে সেটা নিশ্চিত। এই সম্মিলিত শক্তি ইরানকে সাহস যোগাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশ্ব মোড়লের প্রস্তাব মুখের উপর না করে দেওয়ার সাহস এখান থেকেই এসেছে বলে ধারণা তাদের। আয়াতুল্লাহ আল খামেনি এমনিতেই মাথা নত করার মতো নেতা নন। তারপর যদি বিশ্বের শক্তিধর দেশগুলোর ছায়া তেহরানের উপর থাকে, তাহলে অত সহজে সেখানে আগুন ধরানো সম্ভব নয় বলে মনে করেন চিন্তাবিদরা। অনেক প্রত্যাশা নিয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শর্ত আর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পুরোপুরি মানা হয়নি বলে সেটা প্রত্যাখ্যান করেছেন খামেনি। ট্রাম্পকে মুখের উপর না করে দেওয়ার সাহস বিশ্ব দরবারে ইরানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে বলে প্রকাশ করা হচ্ছে তেহরানের সংবাদ মাধ্যমগুলোতে। প্রশ্ন উঠেছিল, এত সাহস ইরানের আসছে কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য কলকাঠি নাড়ছে খামেনির পক্ষ নিয়ে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে কোনোভাবেই সরে দাঁড়াবে না। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে চলমান পরমাণু আলোচনাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। রাজধানী তেহরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব আমাদের জাতীয় স্বনির্ভরতার বিশ্বাস ও আমরা পারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে 1979 সালের ইসলামী বিপ্লবের আদর্শের সম্পূর্ণ বিরোধী বলেও আখ্যা দেন। সেই অনুষ্ঠানে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক এবং এতে বিদেশি অনুমোদনের প্রয়োজন নেই। স্বাধীনতার মানে হচ্ছে আমেরিকা বা তার মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় না থাকা, মন্তব্য করেন তিনি। খামেনির ভাষায় কেউ কেউ ভাবে যুক্তিবাদ মানে আমেরিকার সামনে মাথা নত করা, এটাই নাকি বাস্তবতা। না, এটা বাস্তবতা নয়। কেন আমেরিকা নির্ধারণ করবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করব কি না? এটা আমাদের অধিকার। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকে তেহরান ধাপে ধাপে তাদের পরমাণু কার্যক্রম বাড়াতে থাকে, যার মধ্যে রয়েছে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি বলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা সতর্ক করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান চায় প্রযুক্তিগত সক্ষমতা বজায় রেখে কৌশলগত চাপ সৃষ্টি করতে, যাতে পশ্চিমারা আরও নমনীয় হয়। তবে যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা নো নিউক্লিয়ার ইরান অবস্থানেই অটল। এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস এর মতে খামেনির বক্তব্য ইঙ্গিত করে যে ইরান তাদের পরমাণু কৌশলকে আর কূটনৈতিক কার্ড হিসেবে নয়, বরং একটি মৌলিক সার্বভৌম অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর এলেনা ব্র্যাডফোর্ড বলেন, খামেনির বক্তব্যে এটাই স্পষ্ট যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য নয়, বরং পরমাণু প্রযুক্তির উপর স্থায়ী নিয়ন্ত্রণের লক্ষ্যে এগোচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইরানকে থামাতে হলে আন্তর্জাতিকভাবে এখনই কড়া অবস্থান নেওয়া প্রয়োজন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সাংবাদিকদের বলেন, আলোচনার পথ এখনও বন্ধ হয়নি, তবে প্রতিটি নেতিবাচক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
খামেনির এই অবস্থান ইঙ্গিত করে যে তেহরান তাদের পরমাণু কর্মসূচিকে আধুনিক জাতীয় সার্বভৌমত্বের অংশ হিসেবে দেখছে এবং এতে কোনো আপোষ করতে তারা প্রস্তুত নয়। ফলে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। ইসরায়েল সরকারকে গণহত্যাকারী আখ্যা দিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষা কোম্পানি ইসরায়েলি অস্ত্র নির্মাতা কোম্পানি রাফায়েলের সাথে 287.5 মিলিয়ন ইউরোর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি বাতিল করেছে, যা আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। এই সিদ্ধান্ত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের প্রতিফলন। যদিও একাধিক পশ্চিমা দেশ ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য স্থগিত বা বাতিল করেছে, আশ্চর্যজনকভাবে ইসরায়েলের অস্ত্র রপ্তানি 2024 সালের রেকর্ড $14.8 বিলিয়ন পৌঁছেছে, যা এই নিষেধাজ্ঞাগুলির সীমিত অর্থনৈতিক প্রভাব নির্দেশ করে। স্পেন ছাড়াও একাধিক ইউরোপীয় দেশ ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে। যুক্তরাজ্য 2024 সালের সেপ্টেম্বরে 350টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে 30টি স্থগিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্পষ্ট করেছেন যে এই সরঞ্জামগুলি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে। নেদারল্যান্ডসের একটি আপিল আদালত 2024 সালের ফেব্রুয়ারিতে সরকারকে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশের চালান ইসরায়েলে না পাঠানোর নির্দেশ দিয়েছে। গত বছরে ইসরায়েলি অস্ত্র নির্মাতা IMI সিস্টেমস থেকে 6.6 মিলিয়ন ইউরো মূল্যের 15.3 মিলিয়ন বুলেট কেনার একটি চুক্তি বাতিল করেছিল। এই সিদ্ধান্ত এসেছিল সমাজতান্ত্রিক সরকারের বামপন্থী জোট অংশীদার সুমারের চাপে, যারা গণহত্যাকারী সরকারের সাথে ব্যবসা করতে অস্বীকার করেছিল। সর্বশেষ রাফায়েল চুক্তি বাতিলের ক্ষেত্রে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে সরকার ইসরায়েলি উৎসের লাইসেন্স প্রত্যাহারের একটি প্রক্রিয়া শুরু করেছে। এই চুক্তিতে 168টি স্পাইক LR-2 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার এবং 1680টি মিসাইল অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলি অস্ত্রের বিকল্প হিসেবে স্পেন এখন মার্কিন নির্মিত FGM-148F জ্যাভলিন মিসাইল বিবেচনা করছে, যা রেথিয়ন এবং লকহিড মার্টিন দ্বারা উৎপাদিত। এই পরিবর্তন স্পেনের ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনার ব্যাপক প্রচেষ্টার অংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বীকার করেছেন যে তারা উদ্বিগ্ন যে কিছু সরকার, বিশেষ করে পশ্চিম ইউরোপে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করছে বা ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা দিচ্ছে। স্পেনের ইসরায়েলি অস্ত্র চুক্তি বাতিলের ঘটনা একটি ব্যাপক আন্তর্জাতিক প্রবণতার অংশ, যেখানে একাধিক পশ্চিমা দেশ গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে। কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি, বেলজিয়াম এবং জাপানের বিভিন্ন সংস্থা একই ধরনের পদক্ষেপ নিয়েছে। একটি জাতির অর্থনৈতিক বাস্তবতা যখন ধর্মীয় আচার পালনে বাধা হয়ে দাঁড়ায়, তখন প্রয়োজন হয় সহানুভূতির। কোরবানির ঈদ নিয়ে মরক্কোর পদক্ষেপ মনে করিয়ে দেয় ঈদুল আজহার আত্মত্যাগ শুধু পশু কোরবানিতে নয়, হতে পারে তা অহংকার, সামাজিক চাপ কিংবা নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার সাহস। মুসলিম বিশ্বের কাছে ঈদ একটি আনন্দের দিন। ঈদুল আজহা বা কুরবানির ঈদ মুসলিমদের কাছে সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। এই ঈদের মূল আকর্ষণ থাকে পশু কুরবানি। তবে এর ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে মুসলিম প্রধান দেশ মরক্কোতে। এবছর কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি বা সরকারি আদেশ জারি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।
মরক্কোতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদের সময়টায় মরক্কোর গ্রামগুলোতে সাধারণত খুশির রং লেগে থাকে। পশুর হাট জমে ওঠে, ঘরে ঘরে হয় প্রস্তুতি। কিন্তু এবছর সেই চিত্র যেন সম্পূর্ণ উল্টো। খালি পশুর হাট, শূন্য চোখে তাকিয়ে থাকা খামারি, আর মানুষের মুখে চাপা এক নিঃশ্বাস। সব মিলিয়ে এবারের ঈদ যেন এক নীরব আত্মত্যাগের আহ্বান। গত বুধবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান। এই ডিক্রিতে রাজা পঞ্চম মোহাম্মদ সাধারণ মানুষকে এবছর কোরবানি না দিতে অনুরোধ জানান। When paradigms are shifting everywhere. গত 7 বছরে মরক্কোয় চলছে এক ভয়াবহ খরা। ফসল নেই, ঘাস নেই, নেই পশু খাদ্য। সরকারি হিসাব বলছে এই দীর্ঘ খরার কারণে দেশের গবাদি পশুর সংখ্যা 38% কমে গেছে। একদিকে সরবরাহ কম, অন্যদিকে চাহিদা বাড়ায় একটি ভেড়ার দাম পৌঁছেছে $600, যেখানে দেশের শ্রমজীবী মানুষের মাসিক ন্যূনতম আয় মাত্র 3100 দিরহাম, অর্থাৎ $335। এ পরিস্থিতিতে কোরবানি দেওয়া আর উৎসব পালন যেন শুধুই বিলাসিতা। এই প্রেক্ষাপটে বাদশাহ মোহাম্মদ ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে ঘোষণা দেন এবছর কোরবানি থেকে বিরত থাকুন, আর দেশের জনগণের পক্ষ থেকে তিনি নিজেই ঈদের পশু কোরবানি করবেন বলে জানান। দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টিভিতে বুধবার রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান। চিঠিতে স্পষ্টভাবে লেখা হয়, এই কঠিন সময়ে কোরবানি আদায় করা অনেক মানুষের জন্য কষ্টকর হবে, বিশেষ করে যারা সীমিত আয়ে দিন যাপন করছেন। এমন সিদ্ধান্ত মরক্কোর ইতিহাসে খুব কমই দেখা গেছে। সর্বশেষ এই ধরনের নির্দেশ এসেছিল 1963 সালের স্যান্ড ওয়ারের পর এবং অর্থনৈতিক দুর্দিনে বাদশাহ হাসান দ্বিতীয়র আমলে। এছাড়া পশু পরিবহনের পথেও বাড়ানো হয়েছে নজরদারি। কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল অর্থ জরিমানা, এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। অর্থনীতিবিদ মোহাম্মদ জাদরি মনে করেন, এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও সবচেয়ে বিপদে পড়েছেন গ্রামীণ কৃষক ও পশু খামারিরা, যারা সারা বছর অপেক্ষা করেন এই ঈদ মৌসুমের জন্য। এক পশু বিক্রির টাকায় তারা চালান পরিবারের খরচ, শোধ করেন ঋণ। তবে দেশটির একটি কৃষি সংগঠনের প্রধান আবদেল ফাত্তাহ আমের জানিয়েছেন, সরকারের এ সিদ্ধান্ত কৃষকদের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এমনিতেই খরার কারণে তারা ক্ষতিতে আছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে ঈদকে সামনে রেখে তারা পশু প্রস্তুত করেছেন, কিন্তু এখন কৃষকরা যদি এগুলো বিক্রি করতে না পারেন তাহলে আরও ক্ষতির মুখে পড়বেন। তিনি কৃষকদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক হতাশাগ্রস্ত খামারি জানান, আমার 3টা ভেড়া ছিল, ভেবেছিলাম ঈদে বিক্রি করে ঋণটা মিটিয়ে দেব, এখন তো কেউ কিনতেই চায় না। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সরকারি বাহিনী বাড়িতে বাড়িতে হানা দিয়ে সাধারণ মানুষের কেনা ভেড়া জব্দ করছে। এটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন তারা এই সরকারি আদেশ কোনোভাবেই মানবেন না এবং ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি করবেন। তবে সরকার এই অবস্থায় খামারিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। 700 মিলিয়ন দিরহাম বরাদ্দ দিয়ে খামারিদের ঋণ মওকুফ, 50,000 খামারিকে সরাসরি সহায়তা এবং যারা মাদি পশু জবাই করবেন না তাদের জন্য পশু প্রতি 400 দিরহাম করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মানবিক দিকও রয়েছে। অনেক পরিবার যারা প্রতি বছর সমাজের চাপে পড়ে ঋণ করে হলেও কোরবানি দিতেন, এবার তারা একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ এবার কোরবানি না দেওয়া সমাজে অপমানের বিষয় নয়, বরং এক ধরনের দায়িত্ববোধের প্রকাশ।
তাই বলা যায় এবারের ঈদে কোরবানি না হলেও আত্মত্যাগ হয়েছে অনেক রকমে। কেউ আর্থিক কষ্ট থেকে রেহাই পেয়েছে, কেউ আবার ধর্মীয় দায়িত্বভারের একটি অংশ ভাগ করে নিয়েছে রাজপ্রাসাদের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা, ধর্মীয় অনুশাসনের সঙ্গে বাস্তবতা, এই দুইয়ের মাঝে একটা মানবিক সেতুবন্ধ তৈরি হয়েছে।